নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ থেকে আরম্ভ করছি পাঠ একটি শ্রুতি পুস্তক, শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে। ছোটদের জন্য রচিত এই উপন্যাসটি শিবরাম চক্রবর্তীর সবথেকে জনপ্রিয় বইগুলির মধ্যে একটি। আমারই মতো শ্রোতা বন্ধুদের অনেকেরও হয়তো ছোটবেলার খুব প্রিয় বই হতেও পারে, আবার অনেকেই হয়তো এই বইয়ের নামও শোনেননি। আজকালকার দিনে আমরা শিবরামকে হর্ষবর্ধন আর গোবর্ধনের স্রষ্টা হিসেবেই সবথেকে বেশি মনে রেখেছি, যদিও শিবরাম ছিলেন বহুমুখী প্রতিভাসম্পন্ন বিচিত্র এক ব্যক্তিত্ব। এই পডকাস্টে আমরা শিবরাম চক্রবর্তীর রচনা আগে পাঠ করেছি, তখন শিবরাম সম্বন্ধে কিছু কথাও বলেছি। চঞ্চলের রাজপরিবারে জন্মগ্রহণ করেও রাজবাড়ি এবং রাজপরিবারের সুখ স্বাচ্ছন্দ্য স্বেচ্ছায় এবং সজ্ঞানে পরিত্যাগ করে কলকাতায় ক্ষুদ্র একটি ঘর ভাড়া করে কৃচ্ছ সাধন, সাহিত্য সাধনা, বিভিন্ন ধরনের গল্প লেখা, নাটক, এমনকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে একটি অতি সফল চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা, যার জন্য স্বীকৃতি, ধন্যবাদ বা কোনো আর্থিক আয় এসব কিছুই তিনি পাননি, এসবই আপনারা জানেন। এখন আর তার পুনরাবৃত্তির প্রয়োজন নেই। বাড়ি থেকে পালিয়ে এই বইয়ের গল্প বলার যে মেজাজ, তাকে আজকের যুগে বোধহয় ম্যাজিক্যাল রিয়ালিজম বলা যেতে পারে। কারণ পাত্রপাত্রী, পটভূমিকা, ঘটনাবলী সব কিছুই একেবারে দৈনন্দিন জীবনের, কিন্তু 13-14 বছরের একটি ছেলে বাড়ি থেকে পালিয়ে কত দূর গেল এবং কত রকম অ্যাডভেঞ্চার করল, তা যেন বাস্তব আর রূপকথার মাঝামাঝি একটা অঞ্চলে স্বচ্ছন্দে বিচরণ করে। এই কিশোর উপন্যাস তিনি ঠিক কবে রচনা করেন আমি জানি না। গল্পের মধ্যে এক জায়গায় আছে, খবরের কাগজে কাঞ্চন পড়ছে, মহাত্মা গান্ধী বলিয়াছেন 1921 সনের মধ্যেই স্বরাজ আনিয়া দিব। এর থেকে পরিষ্কার যে কাহিনীর ঘটনাকাল 1921 সালের আগে, হয়তো তার 1-2 বছর আগে। গল্পটি লেখা ওই রকমই সময় না তার অনেকটা পরে, তা এর থেকে পরিষ্কার না হলেও এই গল্পটির মধ্যে প্রাক-স্বাধীনতা যুগের ছাপ অতি সুস্পষ্ট। বাংলার গ্রাম, যেখানে বাংলার অধিকাংশ মানুষ থাকে, অথচ যেখানে মহাত্মা গান্ধীর নাম অনেকে শোনেইনি, সেখান থেকে উত্তাল কলকাতা শহরে এসে পড়ে কাঞ্চনের নবাগত এবং বালক চোখের মধ্যে দিয়ে সেই সময়কার কলকাতার সমাজের বহুমুখী চিত্র, চিত্তরঞ্জন দাস যখন জেলে অন্তরীণ, তাঁর দ্বারা উদ্বুদ্ধ বেঙ্গল ভলান্টিয়ার্স যখন তাদের স্বদেশ ভক্তি প্রকাশ করার কোনো একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছে, অধিকাংশ মানুষ তাও দৈনন্দিন জীবনযাত্রায় ব্যস্ত, কিপলিংয়ের দেখা প্যালেস বায়ার হাভেল, পভার্টি অ্যান্ড প্রাইড সাইড বাই সাইড, এই সমস্তই ফুটে উঠেছে। আর শিবরামের নিজস্ব জীবনের কথা মনে করে এই কথাটুকুও মনে হতে বাধ্য, যদিও বাড়ি থেকে পালিয়ে নেহাতি গল্প, আত্মজীবনী নয়, কিন্তু তার মধ্যেও শিবরামের জীবন, গ্রাম ছেড়ে কলকাতার জনসমুদ্রে এসে পড়া, এই কিশোর উপন্যাসে কিছুটা ছাপ নিশ্চয়ই রেখেছিল। গল্পের শেষ করে দেওয়ার জন্য শিবরাম প্রায় দৈব একটি ঘটনার সাহায্য নিয়েছেন। এই উপন্যাসের আধা বাস্তব আধা রূপকথা ঢঙের সঙ্গে তা খাপ খেয়ে গেছে সত্যি, কিন্তু বাকি উপন্যাসটিতে কাঞ্চনের সরল অথচ অকপট চোখ দিয়ে দেখা রূঢ় বাস্তবের থেকে কাহিনী একটু সরে এসেছে যেন। বাকি উপন্যাসটির থেকেও এই জায়গাটিতেই বেশি এই গল্পটিকে ম্যাজিক্যাল রিয়ালিজমের একটি উদাহরণ বলে মনে হয়। বাড়ি থেকে পালিয়ে আমি পাঠ করছি দি বুক এম্পোরিয়াম লিমিটেড প্রকাশিত
দ্বিতীয় সংস্করণ থেকে, যে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল 1946 সালে। এই সময় প্রকাশিত বইয়ে ছবির দ্বারা অলঙ্করণ সবসময় থাকত না, কিন্তু যখন থাকত তা সাধারণত বইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকত। এই বইয়ের ছবি এঁকে দিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী শৈল চক্রবর্তী। তা এই বইটিতে একটি নতুন মাত্রা যোগ করে আমার মতো কিশোর পাঠকদের কাছে। এ কথা আমার এখনও ভালো করেই মনে আছে। অনেকেই জানবেন, এই বইটি থেকে একটি সার্থক ছোটদের চলচ্চিত্রও নির্মিত হয় 1958 সালে। প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক এই ছবি পরিচালনা করেছিলেন। সম্ভবত ছোটদের জন্য তৈরি এই তাঁর একটিই চলচ্চিত্র। পাঠ আরম্ভ করার আগে আর একটি মজার কথা শ্রোতাবন্ধুদের বলে নিই। আপনারা সকলেই জানেন, প্রেমেন্দ্র মিত্রর ঘনাদার গল্পগুলিতে যে 4টি চরিত্র শিশির, শিবু, গৌর ও আমি অর্থাৎ সুধীর বা প্রেমেন্দ্র নিজে, তারা কেউই কাল্পনিক নয়, প্রত্যেকেই কোনো বাস্তবিক মানুষের আদলে তৈরি। সেই শিবু হলেন শিবরাম চক্রবর্তী নিজে, আর গৌর হলেন গৌরাঙ্গ প্রসাদ বসু, যিনি বসুমতী চিত্র প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। শিবরাম চক্রবর্তী এই বাড়ি থেকে পালিয়ে বইটি উৎসর্গ করেছেন ওই গৌরাঙ্গ প্রসাদ বসুকেই। তাহলে আরম্ভ করছি আজকের পাঠ। শিবরাম চক্রবর্তীর কিশোর উপন্যাস বাড়ি থেকে পালিয়ে, আজ প্রথম পর্ব। এক। বিনোদের সঙ্গে কাঞ্চনের কিছুতেই বনত না। বিনোদ তাদের পুরুতের ছেলে, তাদের ঠাকুর শালগ্রামের পুজো সেই করে। বোধ করি দেবতার ভোগের ভাগ নিয়েই তাদের বিরোধের সূত্রপাত হবে। কাঞ্চনের বয়স 13-14 বেশি নয়, কিন্তু সেই বয়সেই তার মতো দুষ্টু দুর্দান্ত ছেলে পাড়ায় দুটি ছিল না। তার মুহুর্মুহু খিদেও পেত যেমন, তেমনি সেই খিদেকে কাজে লাগাবার উদ্ভাবনী শক্তিও ছিল তার অসাধারণ। ঘরের যা কিছু খাবার বৈধ ও অবৈধ উপায়ে সে তো আত্মসাৎ করতই, ঠাকুর এবং বিনোদের অংশেও ভাগ বসাতে ছাড়ত না। পুজোর আগে ঠাকুর ঘরে গিয়ে যখন তাঁর রাজভোগ থেকে রাজকর সহজেই গ্রহণ করত, তখন পাথরের দেবতা প্রতিবাদ বা সমালোচনা করতেন না বটে, কিন্তু পুজোর শেষে নিজের অংশ থেকে কিছু ছাড়তে রক্ত মাংসের মানুষ বিনোদের অত্যন্তই আপত্তি ছিল। সেদিন স্নান করতে গিয়ে কাঞ্চনের শোধ নিলে। বিনোদকে সাঁতার কাটতে মাঝপুকুরে নিয়ে গিয়ে জলের ভিতরে তার মাথা চেপে ধরল। সাঁতার ভালো জানলেও এবং বয়সে কাঞ্চনের চেয়ে কিছু বড় হলেও বিনোদ গায়ের জোরে তাকে আঁটতে পারত না। খানিকক্ষণ হাঁফিয়ে এক পেট জল খেয়ে বিনোদ যায় আর কি। তখন কাঞ্চন তাকে ছেড়ে দিয়ে বললে, কেমন জব্দ, আর আমার সঙ্গে লাগবি? বিনোদের রাগ ততক্ষণে মাথায় চড়েছে। যতক্ষণ না এক কোমর জলে এলো ততক্ষণ সে একটি কথা বলল না, কিন্তু তীরে পৌঁছেই তার তৈলজীর্ণ ময়লা পৈতাখানি ছিঁড়ে কাঞ্চনকে এই বলে শাপ দিল যে ব্রহ্মণ্যদেব যদি সত্য হন তবে কখনো তার বিদ্যে হবে না, ফি বছরই সে পরীক্ষায় ফেল করবে। এই সুকঠিন অভিশাপে কাঞ্চনের মুখ এতটুকু হয়ে গেল। ব্যাপারটা এতদূর গড়াবে সে ভাবেনি, তবু জোর করে বলল, তোর শাপে আমার কচু হবে। এতক্ষণে বিনোদ কেঁদে ফেললে, দে আমার পইতে খুঁজে দে। এখন কান্না হচ্ছে? ছিঁড়তে গেলি কেন? আমি যাব খুঁজতে, ভারী দায় আমার। অনেক খোঁজাখুঁজির পর জলের তলা থেকে উদ্ধার করে বিনোদ গিঁট দিয়ে পইতা পড়ল। ছিঁড়ে গিঁট দিতে গেলি যে বড়, ভারী ব্রহ্মণ্যদেব। বাহ, আমি পইতা না পড়ে যাই আর বাবা আমাকে ধরে ঠ্যাঙান, তুমি তো ওই চাও। সেই দিনই। কাঞ্চনের বাড়ি পুজো সেরে আমবাগানের পথে বিনোদ ফিরছে।
কাঞ্চন তাকে ধরল। দাঁড়াও। এক হাতে ক্ষীরের বাটি, অন্য হাতে দইয়ের ভাঁড় নিয়ে ভীত নেত্রে বিনোদ বলল, কি আবার? কাঞ্চন এতক্ষণ তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। বলল, তোমার সাপ কাটান দাও। বিনোদ কিছুক্ষণ চিন্তা করে বলল, দেখ কাঞ্চন, সাপ আর কাটান যায় না। ব্রহ্মবাক্য যা মুখ থেকে বেরিয়ে গেছে তা রদ করা ব্রহ্মারও সাধ্যি নয়। হ্যাঁ, নয় আবার। আমি এত পড়ে শুনে ফি বছর ফেল হতে থাকবো, আর তুমি ফাঁকতালে পাশ করে মজা লুটবে, সে হচ্ছে না। বলো আগে। সে হবার নয় কাঞ্চন, আমি ভেবে দেখলাম। সাপ উল্টে গেছে শাস্ত্রে এমন কোথাও লেখেনি। তাহলে পরীক্ষিত, রেখে দাও তোমার পরীক্ষিত। যদি সাপ না কাটান দাও, তবে ওই ক্ষীরের বাটি আর দইয়ের ভাঁড় দিয়ে যাও। বিনোদ এবার গুরুতর সমস্যায় পড়ল। এদিকে শাস্ত্রের নজির, অন্যদিকে ক্ষীরের বাটি। এই উভয় সংকটে সে মাথা খাটিয়ে বলল, সাপ তো কাটান যায় না রে, তবে এই বলছি, বিদ্যে তোর না হোক, বুদ্ধি তোর খুব হবে, তাতেই তোর পুষিয়ে যাবে। বুঝলি কাঞ্চন, বামুনের বর, তাও মিথ্যে হবার নয়। বিদ্যা ও বুদ্ধির তারতম্য কাঞ্চনের কাছে স্পষ্ট ছিল না। সে এক ঝটকায় দইয়ের ভাঁড় টেনে সমস্ত দই বিনোদের মাথায় ঢেলে দিল। অবশেষে ক্ষীরের বাটিটা কেড়ে নিয়ে এক আম গাছের ডালে উঠে বসল। বিনোদের দিকে আর দৃষ্টিপাত না করে পা দোলাতে দোলাতে যে আপাত মধুর বস্তুটি তার হস্তগত হয়েছিল সেই বিষয়ে একান্ত মনঃসংযোগ করল। 2 বিনোদ কাঁদতে কাঁদতে চলে গেল। খানিক পরেই বাড়ির চাকর কাঞ্চনের খোঁজে দেখা দিল। ছোটবাবু, বাবা তোমায় ডাকছেন। চাপা গলায় কাঞ্চন জিজ্ঞাসা করল, কেন রে? বিনোদ ঠাকুর কি বলেছে সে শুনি? তুমি নাকি পুজোর আগে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের ভোগ খেয়ে রাখো, তারপরে একদিন নাকি বিনোদ ঠাকুরের সঙ্গে ঝগড়া করে তাকে ঠাকুর পুজো করতে দাওনি, এই সব বলেছে। পাজি কোথাকার। আচ্ছা, দেখব তাকে আমি। আবার আজ নাকি তুমি তার পইতে ছিঁড়ে দিয়েছ, মাথায় দই ঢেলে। মিথ্যে কথা। আমি পইতে ছিঁড়েছি? বলুক দেখি সে। ওর ওই ঠাকুরের মাথায় হাত দিয়ে বলুক। ওই তো আমাকে সাপ দিলে। আর দই ঢেলেছি? বেশ করেছি, কাল ঘোল ঢালবো, দেখি কি করে ও। বাবু তোমাকে এখুনি ডাকছেন। মালখানা থেকে সেই রূপো বাঁধানো চাবুকটাও বের করেছেন। বারে, সে তো আমার চাবুক, আমার পিঠেই পড়বে নাকি? তা কি জানি বাবু, এখন তো চলো, তোমাকে নিয়ে যেতে পাঠালেন। দেখছিস না আমি খাচ্ছি। যা তুই, আমি যাব এখন। মা কোথায় রে? মা কাঁদছেন। তোমাকে আদর দেন বলে বাবা তাকে খুব বকেছেন। যা যা, এখন যা, বিরক্ত করিস নে। রাগ হয়ে গেলে এই বাটি তোর মাথায় ছুঁড়ে ভাঙবো, তা বলে দিচ্ছি কিন্তু। আমি তো যাচ্ছি। মা ঠাকরুন আমাকে চুপি চুপি বলে দিলেন, কর্তাবাবু খেয়ে দে ঘুমোবার আগে তুমি যেন বাড়ি ঢুকো না, বুঝলে? যা যা, আর তোকে দাঁত বের করে হাসতে হবে না। চাকর চলে গেল। কাঞ্চন ভাবতে লাগলো এখন কি করে। বিনোদ যে এভাবে বিশ্বাসঘাতকতা করবে তা কি সে কোনোদিন ভেবেছিল? যাই হোক, কাঞ্চন আজ হাড়ে হাড়ে বুঝতে পারল যে বিনোদ কেমন স্বার্থপর। সামান্য এক বাটি ক্ষীরের জন্য না, আর কখনো সে এমন ছেলের সঙ্গে মিশবে না। কিন্তু এখন এখন কি করা? গাছ থেকে নেমে আমবাগানের পাশ দিয়ে যে বাঁধা রাস্তা গেছে তাই দিয়ে সে হাঁটতে শুরু করলো, যেদিকে দু চোখ যায়। কতক্ষণ সে চলেছে, কিন্তু পথ আর ফুরোয় না। অবশেষে যেখানে পথ শেষ হলো সেটা রেল স্টেশন। একটু বাদেই একটা ট্রেন এসে দাঁড়ালো। কাঞ্চন একটুক্ষণ কি ভাবলে, তারপর লোকজন কম এই রকম একটা কামরা বেছে নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চলেছে। কোথায় যাচ্ছে কিছুই সে জানে না। কয়েকটা স্টেশনে গাড়ি দাঁড়ালো।
কত লোক উঠল, নামল, কিন্তু কেউ তাকে একটি প্রশ্নও করে না। অবশেষে একটা জায়গায় গাড়ি দাঁড়াতেই একটি ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, খোকা নামবে না? এটা কি স্টেশন? বর্ধমান। এই গাড়ি এখানেই দাঁড়াবে, আর যাবে না। অতএব তাকে নামতে হলো। ভদ্রলোক আবার প্রশ্ন করলেন, কোথায় যাবে তুমি? সে একটু ভেবে বলল, কলকাতায় যাব। কিন্তু গাড়ি তো সেখানে যাবে না। কলকাতার গাড়ি পরেই আসবে ওই ওধারের প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে যাবে, লাইন ডিঙিয়ে যেও না যেন, বুঝলে? বলে ভদ্রলোক মোটঘাট নিয়ে বার হয়ে গেলেন। কই হে, তোমার টিকিট কই? কাঞ্চন দমবার ছেলে নয়, সহজভাবে উত্তর দিল, আমি কি আপনার গাড়িতে চেপেছি নাকি? আমি তো বেড়াতে এসেছি। টিকিট চেকার বললেন, স্টেশন হাওয়া খাওয়ার জায়গা নয়। তিনি অন্যত্র চলে গেলেন। কাঞ্চনও সেই ফাঁকে বেরিয়ে পড়ল। তখন বেলা 2টোর বেশি। তার ভয়ঙ্কর খিদে পেয়েছে। সঙ্গে একটিও পয়সা নেই যে মুড়ি কিনেও খায়। কি করবে ভাবতে ভাবতে চলেছে। কিছু দূর যেতেই দেখে একটা নাদুস নুদুস ছাগল তাকে গুঁতোতে তাড়া করে আসছে। সে কিছু হোটে রাস্তা থেকে পাটকেল কুড়িয়ে তাক করে তাকে মারতে যাবে, এমন সময় সামনের চালাঘর থেকে একটি ততোধিক মোটা মেয়ে মানুষ শশব্যস্তে বার হয়ে আর্তকণ্ঠে বললে, আহা, মেরোনি বাবা, মেরোনি, বাছা আমার মরে যাবে। মারছি না, কিন্তু বাছাকে সামলাও। ছাগলকে নিয়ে যেতেই তার নজর পড়ল সেই ঘরটির দোরের ওপর। একটা সাইনবোর্ড ঝুলছে, তাতে বিচিত্র ছাঁদে ও বানানে লেখা, পবিত্র হিন্দু হোটেল, হিন্দু ভদ্রলোক দিগের আহারের স্থান। সে স্ত্রীলোকটিকে বললে, এখনও কি তোমার হোটেলে খাবার টাবার আছে? খুব আছে, তুমি খাবে? নিশ্চয়। কাঞ্চন খাওয়া দাওয়া সেরে বলল, কত দাম দিতে হবে? এমন কি আর খাইছো, যা খুশি দাও। তোমরা নাও কত? 14 পয়সা। আমি তো তার অর্ধেকও খেতে পারিনি, অর্ধেক দেব। তাই দাও। মশলা নিয়ে গম্ভীরভাবে চিবুতে চিবুতে কাঞ্চন বলল, তোমার যা রান্না আর আমি যা খেয়েছি তাতে তোমাকে 1 পয়সাও দেওয়া উচিত নয়। আমি কিছুই দেব না। হোটেলওয়ালি হেসে বলল, আচ্ছা, না দিবে তো নাই দিবেক। মোটা ছাগলটি এসে এবার আদর করে তার হাত চেটে দিল। বিরক্ত হয়েছে বলে উঠল, দূর ছাই, ভালো আপদ দেখছি। তারপরে হাতটা ছাগলেরই লোমশ গায়ে মুছে দিয়ে বেরিয়ে গেল। স্টেশনে ফিরে দেখল একটা গাড়ি ওধারের প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। সে তৎক্ষণাৎ গিয়ে তাতে উঠে বসল। পাশের ভদ্রলোককে জিজ্ঞেস করল, মশাই, এই গাড়ি যাবে কোথায়? তিনি একটু বিস্মিত হয়ে উত্তর দিলেন, কেন, কলকাতায়। কলকাতা তখন আর কয়েকটা স্টেশন পরেই। পাশের ভদ্রলোকের সঙ্গে তার বেশ আলাপ জমে উঠেছিল। কলকাতা কেমন জায়গা, সেখানে সে এই প্রথম যাচ্ছে কি না? হ্যাঁ, মামার বাড়ি। মামা তাকে নিতে স্টেশনে আসবেন। কিন্তু যদি দৈবাত স্টেশনে না আসতে পারেন, তাতে কি হয়েছে? ভদ্রলোক না হয় তাকে মামার বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। এই রকম নানান কথাবার্তা। ভদ্রলোকের মুখে শুনে শুনে কল্পনায় সে কলকাতার ছবি আঁকছিল। কলকাতায় দিনরাত নাকি এক সমান। রাত্রে চাঁদের আলো পথে পড়তে পায় না, এত আলো রাস্তায়। সব ইলেকট্রিক। রূপকথার রাজপুরীর মতো বড় বড় বাড়ি, আর কত লোকজন, গাড়ি ঘোড়া, সিপাই সান্ত্রী, কত কি। আর 10 মিনিট পরেই তার কত স্বপ্নের, কত সাধের কলকাতা। কিন্তু একটা ভয় ছিল, সেটা প্রকাশ করে বলতেই ভদ্রলোকটি বললেন, তাড়াতাড়িতে টিকিট করতে পারোনি তা আর কি হয়েছে? তুমি তো আর ইচ্ছে করে ঠকাচ্ছ না। আমি আগে বেরিয়ে গিয়ে একটা টিকিট কিনে এনে দেব, সেইটা দেখালেই তোমাকে ছেড়ে দেবে। হাওড়া স্টেশনে গাড়ি ঢুকল। গোলমাল, হইচই, কুলি চাই, কত লোক। বিদ্যুতের আলোয় কাঞ্চন বিভ্রান্ত হয়ে পড়ল। ভদ্রলোকটি তার হাতে ওভারকোট দিয়ে বললেন, এইটা ধরো, আমি এক্ষুনি ফিরছি। তিনি চলে গেলেন। কাঞ্চন দেখলে ওভারকোটের পকেটে সোনার ঘড়ি, চেন, কাগজপত্র, আরও কত কি। 10 মিনিট পরে তিনি ফিরে এসে টিকিটটা কাঞ্চনের হাতে দিলেন।
টিকিটখানা নেড়েচেড়ে কাঞ্চন দেখল তাতে লেখা আছে প্ল্যাটফর্ম টিকিট 4 পয়সা দাম। নিজের শূন্য পকেটে হাত পুরে দিয়ে কুণ্ঠিত স্বরে বলল, দেখুন আমার কাছে খুচরো পয়সা তো নেই। আহা থাক, 4 পয়সা আর দিতে হবে না। তোমার মামা কই? এসেছেন তিনি? আসবেন নিশ্চয়ই, তাকে দেখি। আমি তবে চললুম, কেমন? ভদ্রলোক নিজের পথে চলে গেলেন। কাঞ্চন টিকিটখানা গেটে দিয়ে বাইরে এসে দাঁড়ালো। তখন সন্ধ্যা। চারিধারে যেন সমারোহ লেগে রয়েছে। সে শুধু নিষ্পলক নেত্রে চারিদিকে চেয়ে রইল। এই স্বপ্নপুরী, কলকাতা। কাঞ্চন অনেকক্ষণ ঘুরে ঘুরে স্টেশনের বিরাট কলেবর দেখল। কতগুলো প্ল্যাটফর্ম, একটাতে গাড়ি লাগে তো আরেকটাতে ছাড়ে। কত যাত্রী মালপত্র নিয়ে যাচ্ছে আসছে, টিকিট ঘরই বা কত। ইউনিফর্ম পরা একজন লোক, বোধহয় রেলের কর্মচারী, কাঞ্চন সাহস করে তাঁকে ডেকে জিজ্ঞাসা করল, মশাই, এখানে কটা স্টেশন? ভদ্রলোক আশ্চর্য হয়ে গেলেন। কটা স্টেশন মানে? এতগুলো বাড়ি কি না তাই জিজ্ঞেস করছি। স্টেশন তো একটাই জানি, বলে ভদ্রলোক চলে গেলেন। একটা স্টেশন আর এতগুলো প্ল্যাটফর্ম। কাঞ্চন অবাক হয়ে ভাবতে লাগলো, এও একটা স্টেশন, তাদের গাঁয়ে সেও একটা স্টেশন। কত তফাৎ! এই রকম একটা স্টেশন তাদের গাঁয়ে হয় না? সে যদি খুবই বড় লোক হয় তাহলে এই রকম একটা স্টেশন সেখানে তৈরি করবে। এই রকম একটা স্টেশন করতে কত টাকা লাগে কে জানে। তারপর ধীরে ধীরে সে স্টেশন থেকে বেরিয়ে এলো। কি করবে, কোথায় যাবে, কিছুই তার স্থির নেই। অনেক লোক যেদিকে চলেছে তারও গন্তব্য যেন সেই দিকে। বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ সে বিচিত্র যানবাহনের গতিবিধি লক্ষ্য করতে লাগল। কত রকমের গাড়ি, কত রঙের, কত ঢঙের। ঘোড়ার গাড়ি, ও আবার কি, মানুষ টানা গাড়িও আছে আবার। এতগুলোর মধ্যে কেবল গরুর গাড়িই যেন তার চেনা চেনা মনে হলো। গাঁয়ের স্টেশন থেকে বাড়ি যেতে লোকে গরুর গাড়ি ভাড়া করে। এখানে কই গরুর গাড়িতে কেউ চাপছে না তো। গাড়িগুলোর ছাপরও নেই, যেন কিরকম। পাশে একজন ঝাঁকা মুটে দাঁড়িয়েছিল। কাঞ্চন তাকে জিজ্ঞেস করল, ওই যে মানুষ টেনে নিয়ে যাচ্ছে, ও কোন গাড়ি হ্যায়? ও তো রিক্সা হ্যায়, তুম কিরায়া করোগে? क्या बोलता? ভাড়া লেওগে? नहीं नहीं, এই রকম জিজ্ঞাসা করতা হ্যায়। আর ওই যে সব গাড়ি ঘোড়া নেই, আপসে আপসে চলতা, ও তো মোটর গাড়ি হ্যায় नहीं? মুটে গম্ভীরভাবে উত্তর দিল, হাওয়া গাড়ি। ঠিক ঠিক, উস্কা কথা হাম মার কাছে শুনেছি। কিন্তু মুটের সঙ্গে সদালাপ আর বেশি দূর অগ্রসর হল না। কেননা মুটেটা এরপর তার দিকে এমন অবজ্ঞার দৃষ্টিতে চেয়ে রইল যে কাঞ্চনের তা মোটেই পছন্দ হল না। সে মুটেটাকে পরিত্যাগ করল। জনতার পিছনে পিছনে অবশেষে সে হাওড়া পুলের উপর এসে উঠল। কোথা থেকে হু হু বাতাস এসে চুলের ভেতর দিয়ে শোঁ শোঁ করে বইতে লাগল। কাঞ্চন আপনা আপনি বলে উঠল, আরে এ যে একটা নদী। তারই মতো যে ছেলেটি পাশাপাশি যাচ্ছিল সে বললে, নদী কি খোকা, এ যে গঙ্গা, জানো না? গঙ্গা? কাঞ্চনের মনে হলো সেই গঙ্গা যার কথা মার গল্পে শুনেছে। তবু সে ঠকবার ছেলে নয়, পাল্টে প্রশ্ন করল, গঙ্গা কি নদী নয়? তুমি তো খুব জানো। তারই বয়সী একটা ছেলে তাকে খোকা বলে ডাকবে, এ তার বরদাস্ত হবার নয়। তার ভারী রাগ হলো ছেলেটার ওপর। যদিও দু একটা অত্যাবশ্যক প্রশ্ন করবার কাঞ্চনের অত্যন্ত প্রয়োজন বোধ হচ্ছিল, কিন্তু এই রকম একটা অসভ্য ছেলেকে না, কিছুতেই না। অত্যাবশ্যক প্রশ্নের একটা হচ্ছে এই যে বইয়ে সে পড়েছে এই পুলটা নাকি জলে ভাসছে। সত্যিই কি তাই? যদি সত্যিই তাই হয় তাহলে কি করে সম্ভব? আর যখন ভাসছে তখন ডুবতেও তো পারে। আর ডোবে যদি হঠাৎ, তখন এই লোকজন, গাড়ি ঘোড়া এসবের কি দশা হবে? কিন্তু অমন ছেলেকে জিজ্ঞেস করার চেয়ে না, কাজ নেই। একটু যদি স্থির হয়ে দাঁড়াতে পারে তাহলে সে নিজেই পর্যবেক্ষণ করে নেবে। কিন্তু যা লোকের ঠেলা, ক্রমশ কেবল এগুতেই হচ্ছে।
অনিচ্ছা সত্ত্বেও। 3 একটা স্টিমার এদিকে আসছিল। বাঁক ঘুরতেই তার ফোকাসের তীব্র আলো এসে ব্রিজের গায়ে লাগল। কাঞ্চন বিস্মিত চোখে সেই দিকে তাকাতে তাকাতে আপন মনে বলল, ওটা বোধহয় একটা জাহাজ। জাহাজ কি খোকা, ও তো স্টিমার। আবার সেই ছেলেটি, আবার সেই খোকা। কিন্তু কাঞ্চন এবার গুম হয়ে রইল, কোনো উত্তর দিল না। ছেলেটি কাঞ্চনের হাত ধরে বললে, জাহাজ দেখতে চাও? ওই দেখো, সারি সারি দাঁড়িয়ে রয়েছে। ওসব বিলিতি জাহাজ, বিলেত থেকে আসে। ততক্ষণে ফোকাসের আলো সেই সব অতিকায় জাহাজগুলোর উপরে পড়েছে। কাঞ্চনের বিস্ময় আর ধরে না। এই সব জাহাজের কথা সে গল্পের বইয়ে পড়েছে। তাদের গাঁয়ের জমিদারের ছেলে এই রকম একটা জাহাজে চেপে বিলেত গেছে নাকি। বিস্ময়ের আতিশয্যে ছেলেটার মুঠোর মধ্যে যে তার হাত আছে তা সে ভুলেই গিয়েছিল, কিন্তু পুল পেরুতেই তার হুঁশ হলো। এক ঝটকায় সে হাত ছাড়িয়ে নিল। যাও, আমি জাহাজ দেখতে চাই না। ও আমি অনেক দেখেছি। দেখেছ, কিন্তু চাপনি তো। আমি একদিন লুকিয়ে চেপেছিলাম, খালাসিরা দেখতে পেয়ে নামিয়ে দিল। কাঞ্চন গম্ভীরভাবে বলল, চাপিনি, কিন্তু চাপবো একদিন। সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে বেড়াবো বড় হয়ে। কাঞ্চনের কল্পনা যেন ছেলেটিকে স্পর্শ করল। তারও তো এমনি ইচ্ছা করে। সেও একদিন জাহাজে চেপে পৃথিবী ভ্রমণ করতে চায়, সেই 80 দিনে ভূপ্রদক্ষিণের লোকটার মতো। আজ যেমন এই পথে দেখা হয়েছে, তেমনি কোনো দিন হয়তো কোনো জাহাজে কি কোনো বিদেশে ওদের আবার দেখা হবে। ছেলেটি এবার কাঞ্চনকে ভালো করে দেখল, তারপরে জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাবে খোকা? যাও, আমি তোমার সঙ্গে যাব না, বলে রাগ করে কাঞ্চন অন্যদিকে ফিরে দাঁড়াল। ছেলেটি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে একটু অপেক্ষা করে অবশেষে চলে গেল। না, আর ছেলেটাকে ভিড়ের মধ্যে দেখা যায় না। তখন কাঞ্চন আবার চলতে শুরু করল। কিন্তু ছেলেটা থাকলেই ভালো ছিল যেন। বেশ একসঙ্গে গল্প করতে করতে যাওয়া যেত। যাকগে, ভারী অসভ্য কিন্তু। ভদ্রলোকের সঙ্গে কথা কইতে জানে না আদপেই। সে হলো গিয়ে কাঞ্চন, তাদের পাড়ায় একজন গণ্যমান্য ব্যক্তি। সব ছেলেই তাকে সম্ভ্রম করে চলে, আর তাকেই বলে কিনা খোকা। খোকা তো যারা দুধ খায়, হামাগুড়ি দেয়। মন্টু, ন্যাপলা, ওরা খোকা। তবু তার কাছে কলকাতার হালচালটা জানা যেত। যাকে সে নিজেই দুদিনে জেনে নেবে, সেই বা কিসে কম। ও বাবা, এ কি? এ যে কেবলই দোকান, রাস্তার দুধারেই। ফলের, খাবারের, মনোহারী জিনিসের। কিরকম ইলেকট্রিক আলো দিয়েছে! এত দোকান, এত জিনিসপত্র, এত সব কেনে কে? কাঞ্চন অবাক হয়ে দোকান দেখতে দেখতে পথ চলল। কোনো দোকানি হয়তো জিজ্ঞাসা করল, কি চাই খোকা? সেখানে কাঞ্চন মুহূর্ত মাত্র দাঁড়াল না। কেউ যদি জিজ্ঞাসা করল, কি নেবে বাবু? কাঞ্চন তাকে অনুগ্রহ করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নেবার যোগ্য কি কি জিনিস আছে একবার খতিয়ে দেখল, তারপর গম্ভীরভাবে মন্তব্য করল, বাহ, বেশ দোকান তোমার। অধিকাংশ দোকানদার তাকে গ্রাহ্যই করল না। না করুক, এই রকম দু একটা ভারী দোকান তাদের গাঁয়ে করতে হবে, বিশেষত ওই মনোহারী দোকানটার মতো। হঠাৎ কাঞ্চন দেখে কি, ভিড়ের মধ্যে একজন গুন্ডাগোছের লোক এক ভদ্রলোকের পকেট থেকে মানিব্যাগ তুলে নিচ্ছে। গুন্ডাটা বিনা বাক্য ব্যয়ে সরে পড়ছে দেখে কাঞ্চন ভদ্রলোককে গিয়ে বলল, ও মশাই, ওই লোকটা আপনার পকেট থেকে কি নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, তাই নাকি? তাই তো, ধর ধর, চোর চোর। ভদ্রলোকের আর্তনাদে চারিধার সচকিত হয়ে উঠল। লোকটাও ধরা পড়ল। তারপর মার যা খেলো লোকটা। অবশেষে পাহারাওয়ালা এসে পড়ল, লোকটার কোমরে দড়ি বেঁধে নিয়ে চলল। কাঞ্চনের ভারী মায়া হতে লাগলো। সেই তো ধরিয়ে দিলে। ভদ্রলোক বললেন, আমার 100 টাকা ছিল ব্যাগে, দেখি। তারপরে নোট ও টাকা গুনে এক গাল হেসে বললেন, সব আছে, কিচ্ছু নিতে পারেনি। একজন বললে, ওই ছেলেটির জন্যই তো পেলেন, ওকে কিছু দিন। আরও কয়েকজন তার কথায় সায় দিল।
ভদ্রলোক তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলতে লাগলেন, আপনারা যখন বলছেন তা দেওয়া উচিত, তা দেওয়া উচিত। এই ট্রাম, রোকো রোকো বলে চলন্ত গাড়িতে তিনি উঠে পড়লেন। যে লোকটি অনুরোধ করেছিল সে বললে, বেশ লোক, কিন্তু না দিয়েই চলে গেল। যে লোকটি সায় দিয়েছিল সে শুধু বললে, কলিকাল। তারপর যে যার কাজে চলে গেল। কাঞ্চন আবার পথ চলতে লাগলো। এক জায়গায় দেখে নানা রকম জিনিসের স্তূপাকার। তার পাশে একটা প্যাকিং বাক্সে বসে তারই বয়সী একটি ছেলে বিচিত্র সুরে ছড়া কাটছে, নীলামওয়ালা এক আনা, জার্মানওয়ালা এক আনা, সস্তাওয়ালা এক আনা, সুবিস্তাওয়ালা এক আনা, লে যাও বাবু এক আনা। ওই ছেলেটা এই সব এত জিনিসের মালিক নাকি? কাঞ্চনের হিংসে হতে লাগলো। যদি কিছু পয়সা থাকতো তার, সব রকম কিছু কিছু কেনা যেত। এত সস্তায় এত রকমের জিনিস, তাদের গায়ে হলে সবার তাক লেগে যেত। মনে মনে এক আনার সিরিজের তারিফ করতে করতে কিছু দূর না এগোতেই দেখে আরেকজন লোক হাত নেড়ে সুর করে হাঁকছে, ছুরি কাঁচি 2 পয়সা, ঘড়ি পেন্সিল 2 পয়সা, তালা চাবি 2 পয়সা, রকম রকম 2 পয়সা, সাবান ফিতা 2 পয়সা, লে যাও বাবু 2 পয়সা। কাঞ্চন একেবারে তাজ্জব হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না এমন সব চমৎকার জিনিস 2 পয়সায়। ওরই মধ্যে যেটা তার কাছে সবচেয়ে বহুমূল্য মনে হলো সেইটা দেখিয়ে পশারিকে জিজ্ঞাসা করল, ওর দাম কত? 2 পয়সা, হরেক চিজ 2 পয়সা। কাঞ্চন ভাবতে লাগলো, বাড়ি থেকে পালাবার সময় যদি বুদ্ধি করে কিছু পয়সাও সঙ্গে আনত। বাবা বলেন, রাগের মাথায় কাজ করলে পরে পস্তাতে হয়। কথাটা যে সত্যি এতদিনে তা বোঝা গেল। রাগের মাথায় বাড়ি ছেড়েই তো সে পয়সা আনতে ভুলে গেছে। কত ভালো ভালো জিনিস অত সস্তায় যাচ্ছে, এ কি আর বেশিক্ষণ পড়ে থাকবে? কাল কি আর পাওয়া যাবে? মন্টুর জন্য একটা বাঁশি, ন্যাপলার জন্য একটা রবারের বল আর নিজের একটা ফ্যান্সি হাতঘড়ি, অন্তত এগুলো থাকলেও হয়। ঘুরে ঘুরে সে সেই দ্রব্যসম্ভার পর্যবেক্ষণ করছে, এমন সময় কে যেন তার নড়া ধরে জোরে এক হ্যাঁচকা টান দিল। ঠিক সেই মুহূর্তেই তার পাশ দিয়ে একটা মোটর হর্ন দিয়ে বেরিয়ে গেল। লোকটা বলল, আর একটু হলেই গেছলে যে, ফুটপাত ছেড়ে রাস্তায় নামে কখনো? কাঞ্চন এতক্ষণে সমস্ত ব্যাপারটা বুঝল। বলল, আমায় চাপা দিত নাকি? দিত না আবার? সে কি, গাড়িতেই তো মানুষ চাপে জানি, গাড়িও আবার মানুষ চাপে? আকছার, রোজই তো 2-4টা মোটরের তলায় মরছে। কলকাতার রাস্তায় খুব সাবধানে চলবে, ফুটপাত ছাড়া চলবে না, আর রাস্তা পেরুবার সময় চারিদিক দেখবে, বুঝলে? কাঞ্চন মোচড়ানো হাতটার শুশ্রূষা করতে করতে ঘাড় নাড়ল। লেগেছে নাকি হাতে? খুব। আপনি যেমন করে টানলেন। তোমার ভাগ্যি যে বেঁচে গেছো, আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। কাঞ্চন চুপ করে রইল। ভাবখানা এই যে ধন্যবাদ সে কিছুর জন্য কারুকেই দেয় না। তোমার বাড়ি কোথা? কাঞ্চন চুপ। বুঝতে পেরেছি তুমি কলকাতার নও। কোথায় দেশ? কাঞ্চন উত্তর দেয় না। বাড়ি থেকে পালিয়ে এসেছো বুঝি? বোধহয় বাবা মেরেছিল, সত্যি করে বলো। কাঞ্চন এবার ঘাড় নাড়ে। কেন? রোজগার করতে। এই বয়সে? কার জন্য রোজগার? মার জন্য। আমার মার বড় দুঃখ। তোমার কে আছে আর? বাবা আছেন, 2 ভাই আছে, তারা ছোট। বাবা আছেন? তবে তোমার মার দুঃখ কিসের? বাবা মাকে একটাও পয়সা দেন না কি না, তাই মা আমাদের কিছু কিনে দিতে পারেন না, তাই মার দুঃখ। আমি রোজগার করে মাকে টাকা দেব, তাই বাড়ি থেকে বেরিয়েছি। 4। খানিক থেমে লোকটি বললে, তা বেশ, তা তুমি কি কাজ পারো? সব কাজ। বটে? আমার দোকানে বসে বিক্রি করতে পারবে? খুব। আপনার কিসের দোকান? সন্দেশের দোকান। কাঞ্চন অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল, নিশ্চয়ই পারব। তার উৎসাহে কিঞ্চিত বিচলিত হয়ে লোকটা বললে, বলো কি, আমার সন্দেশ সব খেয়ে উড়িয়ে দেবে না তো?
না না, কখনো না। তুমি খাবে দাবে, তাছাড়া তোমাকে মাসে 5 টাকা দেবো। রাজি আছো? সকালে 2 পয়সা করে পাবে জল খাবারের, তাতে তুমি যা খুশি খাও, কিন্তু আমার সন্দেশ তুমি খেতে পাবে না। ওর দাম অনেক, 4 পয়সার নিচে নেই। কাঞ্চন ঈষৎ ম্লান হয়ে বললে, তা হোক, আমি পারবো, সন্দেশের কাছে বসে থাকলেও ভালো লাগে। দুজনে কলেজ স্ট্রিটের মোড় বরাবর এসেছে। তখন অপর দিক দিয়ে মহা সমারোহে একটা বিয়ের শোভাযাত্রা চলেছে। কাঞ্চন অত্যন্ত বিস্ময়ে লোকটিকে জিজ্ঞাসা করল, এত লোক আলো কাঁধে করে যাচ্ছে কেন? কোনো বড় লোকের বিয়ে হচ্ছে, তারই প্রসেশন। ওহ, কি চমৎকার বাজনা, নাচতে ইচ্ছে করে। নেচো না যেন, তাহলে আবার মোটর চাপা পড়বে। ওটা কি বাজনা? কখনো শুনিনি তো। ও হচ্ছে ব্যান্ড, কেল্লার গোরাদের বাজনা। দেখো দেখো, ওই চতুর্দোলায় বর আসছে, দেখেছ? দিব্যি বরটি। কোনো উত্তর না পেয়ে লোকটি ফিরে দেখে কাঞ্চন কাছে নেই। কোথায় গেল? পাশের একজন লোককে জিজ্ঞাসা করল, মশাই, এখানে একটি ছেলে ছিল, কোন ধারে গেল দেখেছেন? সে প্রশ্ন পাশের লোকটির কানেও গেল না। কাঞ্চন তখন লোক লস্কর, ব্যান্ড, ব্যাগপাইপ, চতুর্দোলার সঙ্গে সঙ্গে চলেছে। সন্দেশের দোকানের কথা তার মনেও নেই। 5 শোভাযাত্রা যেখানে গিয়ে শেষ হলো সে এক প্রকাণ্ড বাড়ি। লাল, নীল, সবুজ নানা রকমের আলোকমালায় তাকে সাজানো হয়েছে। বাড়িখানিকে কাঞ্চনের আলাদিনের মায়াপুরী বলে মনে হতে লাগল। এর ভেতরে না জানি কি রহস্যই আছে। বর অনেকক্ষণ বাড়ির মধ্যে চলে গেছে। অনেক লোক, তাদের অধিকাংশই নিমন্ত্রিত অভ্যাগত, ভেতরে যাচ্ছিলেন। কাঞ্চন ভাবতে লাগলো সেও যাবে কি না। অনেক ছোট ছোট ছেলেমেয়েও তো যাওয়া আসা করছে। কাঞ্চন একবার নিজের বেশভূষার দিকে তাকালো, তুলনা করে দেখল তাদের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের সঙ্গে এ যেন ঠিক খাপ খায় না। কাঞ্চন মনে মনে ইতস্তত করতে লাগল, কিন্তু অবশেষে যখন ভেতর থেকে লুচি ভাজার চমৎকার গন্ধ তার নাকে এসে লাগল, তখন আর বাইরে দাঁড়িয়ে থাকা সে সমীচীন মনে করল না। ভিড়ের মধ্যে মিশে তাদেরই একজন হয়ে বেশ সপ্রতিভভাবে একেবারে ভিতরে গিয়ে উপস্থিত হল। ভেতরে গিয়ে দেখে এক বৃহৎ আসর। নানা আকারের নানাবিধ ভদ্রলোক সেই আসরে নানাভাবে শোভা পাচ্ছেন। কতকগুলি লোক অত্যন্ত তটস্থভাবে তাদের আদর আপ্যায়ন করছে। সে জায়গাটা তার আদপেই ভালো লাগলো না। সেখানে থেকে সরে আসরের আর এক প্রান্তে গেল। সেখানে তখন গান বাজনার চক্রান্ত চলছে। কৌতূহলের বশে সেও সেখানে গিয়ে বসল। খানিক বাদেই গান শুরু হলো। খানিকক্ষণ শুনে আর কাঞ্চনের সহ্য হলো না, সে উঠে দাঁড়ালো। পাশের একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি খোকা, উঠলে কেন? বসো বসো। কাঞ্চন তাকে জিজ্ঞাসা করল, মশাই, লোকটা অমন করে চেঁচাচ্ছে কেন? ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, চেঁচাচ্ছে? চমৎকার গাইছে। ও হচ্ছে ধ্রুপদ, সবাই গাইতে পারে না। উনিই ভূতবাবু, নমস্য ব্যক্তি। কাঞ্চন বললে, হোক গে ভূতবাবু, ও কি গান? এ যে মারামারি কাণ্ড। কাঞ্চন সেখান থেকে উঠে গেল। যেন জ্যাঠামশাই। কাঞ্চনের উদ্দেশ্যে এই মন্তব্য করে ভদ্রলোক আবার ভৌতিক গানে মনোনিবেশ করলেন। কাঞ্চন এই ঘর ও ঘর ঘুরতে ঘুরতে যেখানে বিয়ে হচ্ছিল সেই ঘরে গিয়ে উপস্থিত হল। বর কনে পাশাপাশি বসে আছে, তাদের সম্মুখে আগুন জ্বলছে এবং শাস্ত্রীয় ক্রিয়াকলাপ চলছে। আগুনের দীপ্তিতে চন্দনচর্চিত কনের আনত মুখখানি কাঞ্চনের ভারী ভালো লাগল। সে দরজার পাশে একধারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে প্রায় তারই সমবয়সী সেই ছোট্ট মেয়েটির দিকে চেয়ে রইল। সমস্ত বিবাহ ব্যাপারটাই তার হঠাৎ ভারী ভালো লেগে গেল। এর আগে যদি কেউ তাকে ঠাট্টার ছলেও বলেছে তুই বিয়ে করবি, তখন সে তাকে কেবল মারতে বাকি রেখেছে। বরং তার চেয়ে কেউ তাকে প্রাণ দিতে বললে তাতে সে তৎক্ষণাৎ প্রস্তুত ছিল। আজ কিন্তু তার মনে হলো মরার তুলনায় বিয়ে করাটা নিতান্ত খারাপ নয়, বরং বিয়ে করাতে বেশ মজা আছে। ছেলেবেলায় রাম সীতার ছবি দেখে সে নাকি মাকে বলেছিল,
মা, আমার সীতার মতো বউ চাই। মা প্রতিবেশিনীদের কাছে তার এই দুর্বলতার কাহিনী প্রকাশ করে আজও কৌতুক করেন। এজন্য মার ওপর তার এক এক সময় এমন রাগ হয়। সে নাকি বলেছিল, আমি রামের মতো রাজা হয়ে বসব, সীতার মতো বউ আমার পাশে বসবে, মন্টু আমার মাথায় ছাতা ধরবে, ন্যাপলা হনুমানের মতো হাত জোড় করে থাকবে। মা বলেছিলেন, কিন্তু ন্যাপলার যে ল্যাজ নেই। সে জোরের সঙ্গে উত্তর দিয়েছিল, ল্যাজ হবে, ল্যাজ হবে মা, তুমি দেখো, বড় হলে ওর ল্যাজ হবে। তার ছোটবেলার এই গবেষণা নিয়ে প্রায় হাসাহাসি হয়। এই ল্যাজ হবার কথা ভাবলে তার নিজেরও আজ হাসি পায়, যদিও সে হাসে না। ন্যাপলার ল্যাজ না হয় নাই বেরুলো, মন্টু যদি ছাতা ধরার চেয়ে ঘুড়ি ওড়ানোটাই বেশি যুক্তিযুক্ত মনে করে, তাতেও তার আপত্তি নেই। কিন্তু সীতার মতো বউ পাবার বাসনাটা তার মনে বহুদিন পরে হঠাৎ জেগে উঠল। একটা বউ না পেলে আর চলছে না। অন্তত সীতা যদি এই যুগে সুলভ নাও হয়, এই মেয়েটির মতো একটি হলেও তার চলবে। কাঞ্চনের মন যেন উদাস হয়ে গেল। উদাস হবার আর একটা কারণ, সেই লুচি ভাজার গন্ধটা বিয়ের ঘর পর্যন্ত হানা দিয়েছিল। অবশ্য সেটা গৌণ কারণ, কিন্তু ক্রমশ সেইটাই মুখ্য হয়ে উঠতে লাগল। যে ঘরে এই বিবাহোৎসবের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ পুঞ্জীভূত হচ্ছে, সেই ঘরটি বের করবার জন্য কাঞ্চন ব্যস্ত হয়ে উঠল। কাঞ্চন এখন কলম্বাসের মতো আবিষ্কার করতে চায়, কিন্তু আমেরিকাও নয়, সীতাও নয়, সেই লুচি ভাজার ঘরটা। কিন্তু সেই ঘরটি বোধহয় অন্দরমহলে। অনেক চেষ্টা করেও কাঞ্চন সেখানে যাওয়ার পথ খুঁজে পেল না। বাড়িটা যেন গোলকধাঁধার মতো। অবশেষে বিরক্ত হয়ে বাইরে গিয়ে সে রাস্তার যানবাহনের গতিবিধি নিরীক্ষণ করতে লাগল, কিন্তু তাও বেশিক্ষণ ভালো লাগল না। অতঃপর সে ব্যান্ডওয়ালাদের সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করল। তাদের বাঁশির বহর আগেই তার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেগুলোর অদ্ভুত আকার প্রকারের প্রয়োজনীয়তা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানবার তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ব্যান্ডওয়ালারা এতই গম্ভীর প্রকৃতির যে তাদের সঙ্গে কাঞ্চনের ভাব জমল না। অগত্যা সে আবার বাড়ির ভেতরে গেল। যেখানে বিবাহ পর্ব চলছিল, সেই ঘরটির কাছাকাছি যেতেই দেখতে পেল সে অঞ্চলে এবার একটি নতুন মেয়ের আবির্ভাব হয়েছে। মেয়েটি তার চেয়ে বয়সে 2-1 বছরের ছোট হলেও অত বড় মেয়েকে কেবল ফ্রক পরে বেড়াতে এর আগে কখনো দেখেনি। সে মেয়েটি একটি ছোট ছেলেকে হাত নেড়ে মাথা নেড়ে কি বোঝাচ্ছিল, তার ছোট্ট বেনিটি দুলছিল। সেই মেয়েটি, তার কথা বলার ভঙ্গি, তার মাথা নাড়া, তার বেনির দোলন, তার সমস্ত কাঞ্চন অবাক হয়ে দেখছিল। তার বড় কৌতূহল হলো মেয়েটির সম্বন্ধে। খানিক বাদে সেই ছেলেটি যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে আর আত্মসম্বরণ করতে পারল না। তাকে ডেকে জিজ্ঞাসা করল, ওই মেয়েটি কে ভাই? ছেলেটি এক মুহূর্ত তার দিকে একটু আশ্চর্য হয়ে তাকালে, তারপর অত্যন্ত বিরূপ হয়ে জিজ্ঞাসা করলে, হোয়াট ইজ ইয়োর নেম? কাঞ্চন একটু ধাক্কা খেল, কিন্তু দমল না। সে কি ইংরেজি জানে না? সেও ইংরেজিতে জবাব দিল, মাই নেম ইজ কাঞ্চন। ছেলেটি আবার জিজ্ঞেস করল, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? কাঞ্চনের কেমন ধারণা ছিল যে বয়সের অনুপাতে সে নিচু ক্লাসে পড়ে, সেই জন্য ক্লাসের পরিচয় দিতে তার স্বভাবতই অনিচ্ছা হলো। সে শুধু বললে, আই ডোন্ট সে। ইউ মাস্ট সে। নেভার। দূর থেকে তাদের এই বিজাতীয় তর্কাতর্কি শুনে এবার সেই মেয়েটি এগিয়ে এলো। ছেলেটিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে ভম্বল? মেয়েটির সামনে কাঞ্চনের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। এরকম তার কখনো করে না, এমনকি দুর্ধর্ষ মাস্টারমশায়ের সামনেও না। কাঞ্চনের মনে হলো এরকম বিপদে সে কখনো পড়েনি। ভম্বল বললে, মিনিদি, দেখো না এই ছেলেটা, আমি জিজ্ঞাসা করছি কোন ক্লাসে পড়ো, যেন মারতে আসছে। বলছে আই ডোন্ট সে, কিছুতেই বলবে না। মিনিদি বললে, আচ্ছা আমি পরীক্ষা করছি, দাঁড়া। এই বানান করো দেখি, মেনটেন। ভম্বল, জানিস এটা ভারী শক্ত বানান, ছোড়দা আমাকে ঠকিয়েছিল। মেনটেন, ভারী শক্ত। কাঞ্চনের কাছে এ বানান অতি তুচ্ছ। ডায়েরিয়া, নিউমোনিয়া, থাইসিস কিংবা আর্কিপেলাগো হলে বরং কথা ছিল।
মেয়েটির কাছে তার বিদ্যার পরিচয় একটু দিতে হলো। মেনটেন, MENTEN, মেনটেন। মুখ টিপে মিনি জিজ্ঞাসা করল, মানে? মানে 10 জন মানুষ? এবার মিনি হেসে ফেলল, তোমার মাথা। কাঞ্চন বললে, আহা, 10 জন মানুষ না হয়ে হলো গিয়ে মানুষ 10 জন, মেন 10, ও একই কথা। মিনি বললে, তোমার মুন্ডু। মেনটেন হচ্ছে MAINTAIN, এর মানে প্রতিপালন করা। এও জানো না তুমি? এবার কাঞ্চন মরিয়া হয়ে উঠল। তাকে অপদস্থ করার জন্য মেয়েটার উপর ভারী রাগ হলো। সে জিজ্ঞাসা করল, আচ্ছা তুমি বানান করো দেখি, শূর্পনখা। মেয়েটি একটু ভুরু কুঁচকে ভাবলে, শূর্পনখা? ভম্বল, কি স জানিস? দন্তস্ব না মূর্ধন্য স? ভম্বল ঘাড় নেড়ে জানালো, সে জানে না। কি উ? রস্যৌ না দীর্ঘ? ভম্বল আবার ঘাড় নাড়ল। মেয়েটি কাঞ্চনকে বললে, বলছি, দাঁড়াও। দন্তস্বয়ে রস্যৌ, পয়ে রেফ শূর্প, ন আর ক্ষয় আকার শূর্পনখা। কাঞ্চন বললে, তোমার মাথা, নিজের নাম বানান জানো না, আবার পরীক্ষা করতে এসেছো? এবার মেয়েটি রেগে গেল। কি? আমার নাম শূর্পনখা? তুমি তবে ঘটোৎকচ। ঘটোৎকচের বানান জানো তো? ভোম্বলের এবার ভারী ফুর্তি। সে ঘটোৎকচ বলে হাততালি দিতে লাগলো। কাঞ্চন গম্ভীর হয়ে বললে, ঘটোৎকচ হতে পারি, কিন্তু সিংহের মামা তো নই। সিংহের মামা তো একটা জানোয়ার। মিনি বললে, সিংহের মামা আবার কে? কেন, এই যে তোমার পাশে, ভোম্বল দাস। এ কথায় মিনিকে হাসতে দেখে ভোম্বল অত্যন্ত মুষড়ে গেল। সে বলল, আমার নাম বুঝি ভোম্বল? আমার নাম তো সুপ্রকাশ। ছোড়দা, ও ছোড়দা। একটি বছর 20-22-এর ছেলে ওধার দিয়ে যাচ্ছিল। সে দূর থেকেই জবাব দিল, দাঁড়া, দাদার বিয়েটা কত দূর দেখে আসি। ভোম্বল হেঁকে বলল, দেখো না ছোড়দা, এই ছেলেটা আমাদের অপমান করছে। ছয়। অপমানের কথা শুনে ছোড়দা এগিয়ে এলো। মিনিকে ডেকে জিজ্ঞেস করলো, তোরা কি করছিস এর সঙ্গে? ভোম্বল জবাব দিল, মিনিদি শুধু ওকে বলেছে মেনটেন বানান কর দেখি, তা ও যা বলছে, তুমি ওকে একবার এক্সামিন করো না ছোড়দা। অপরকে পরীক্ষিত হতে দেখলে ভোম্বলের ভারী আমোদ হয়। তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েদের এক্সামিন করায় ছোড়দার কীরকম আগ্রহ তা সে জানে। ছোড়দা বললে, বটে, তোমার নাম কি বাপু? কাঞ্চন অপ্রসন্ন মুখে জবাব দিল, কাঞ্চন। কাঞ্চনের ইংরেজি কি? কাঞ্চন গুম হয়ে রইল, কোনো উত্তর দিল না। কাঞ্চনের ইংরেজি হচ্ছে গোল্ড, তাও জানো না? সাহসের ইংরেজি বোল্ড, ঠান্ডার ইংরেজি কোল্ড, বলিয়া ছিলর ইংরেজি টোল্ড, পুরাতনের ইংরেজি ওল্ড, তৈরি করার ইংরেজি মোল্ড, বিকৃতর ইংরেজি সোল্ড, ধরে থাকার ইংরেজি হোল্ড। না, তুমি কিচ্ছু জানো না। কাঞ্চন নীরব। আচ্ছা, ট্রান্সলেট করো, আমার একটা গাধা ছিল। লজ্জা কি, বলে ফেলো। কাঞ্চন তবু কিছু বলে না। ভয় কিসের, বলে ফেলো, ভয় নেই। এবার কাঞ্চনের আত্মসম্মানে আঘাত লাগল। ভয়? অমন যে অঙ্কের মাস্টার মশাই, অমন যে সেকেন্ড পণ্ডিত মশাই, তাকেই সে ভয় করে না, আর সে ভয় করবে এই? কাঞ্চন গর্বের সঙ্গে বলল, ভারী তো ট্রান্সলেশন। আই ওয়াজ এ অ্যাস। ছোড়দা ভারী হাসতে লাগল। কাঞ্চন সংশোধন করে বলল, আই ওয়াজ অ্যান অ্যাস। ছোড়দা তবুও হাসে। কাঞ্চন অপ্রতিভ হয়ে বলল, কেন, ভুলটা হলো কোথায়? পাস্ট টেন্স তো দিয়েছি। ছোড়দা শুধু বলল, ওরে তোরা কেউ এই গাধাটাকে চিড়িয়াখানায় দিয়ে আয়, বলে মিনি ও ভোম্বলকে নিয়ে চলে গেল। ভোম্বল যেতে যেতে বলল,
ও কিন্তু ছোড়দা মিনিদির কথা জিজ্ঞেস করছিল, বলছিল ও মেয়েটা কে, তাতেই তো আমার রাগ হয়ে গেল। ছোড়দা বললে, তাই নাকি, মিনির কথা জিজ্ঞেস করছিল? তবে বোধহয় মিনিকে আমাদের ওর পছন্দ হয়েছে। মিনি শুধু বললে, ধুর। ছোড়দা বললে, তা মন্দ কি মিনি, ওকে যদি তোর বাহন করিস তাহলে তুই শীতলা ঠাকরুন হবি। মিনি দাদার পিঠে একটা কিল বসিয়ে দিল। এদিকে কাঞ্চন অত্যন্ত ম্রিয়মাণ হয়ে এক কোণে বসে রইল। এত উৎসব, আনন্দ, কর্মকোলাহল কিছুই তার আর ভালো লাগছিল না। মেয়েটির সামনে, ছি ছি, না, ইংরেজিটা তাকে ভালো করে শিখতেই হবে। হয়তো 2-5 বছর বাদে ওই ছোড়দা আবার তার সঙ্গে লাগতে আসবে, কিন্তু তখন সে হেডমাস্টারের মতো ইংরেজি জানে, তখন তার কাছে বিদ্যে ফলানো সোজা নয়, তখন সে তাকে আচ্ছা জব্দ করে দেবে ওই মিনির সামনেই। হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ মুখ চুন করে থাকবার ছেলে সে নয়। যেমনি ঘোষণা হলো যে বামুনদের পাতা পড়েছে, তৎক্ষণাৎ সে অদম্য উৎসাহে চঞ্চল হয়ে উঠল। একবার তার মনে হলো সে তো বামুন নয়, কিন্তু তৎক্ষণাৎ তার মন জবাব দিল, না হোক গে, খাওয়াটাই আসল, বামুনটা নয়। সে শটান বামুনের পংক্তিতে গিয়ে বসে পড়ল। নানা রকম তরিতরকারি পাতে পড়তে লাগলো। কাঞ্চন একটু একটু চেখে দেখল। তারপরে লুচি এলো। ফুলকো ছোট ছোট ময়দার লুচি, গুটি 6। সে 6খানা তো কাঞ্চনের এক নিঃশ্বাসে উড়ে গেল। তারপরে আবার প্রত্যেকের পাতে 4খানা করে পড়ল। কাঞ্চনের দ্বিতীয় গ্রাস। তৃতীয়বারে জনপ্রতি জিজ্ঞাসা করে লুচি দিচ্ছিল, অনেকেই বলল, আর না। কাঞ্চন চুপ করে রইল, ফলে তার পাতে আর 2খানা পড়ল। সে 2খানা মরুভূমিতে জলবিন্দুর মতো তৎক্ষণাৎ শুষে গেল। তারপরেই দই সন্দেশ এলো। তারপর আর লুচি এলো না। কাঞ্চন মনে মনে বলল, দুত্তর, এই কিনা কলকাতার ভোজ। পাশের একজন ভদ্রলোক যখন বললেন, না, খাওয়াটা আজ বেজায় হয়ে গেল, অম্বল না হলে বাঁচি, একটা সোডা খেতে হবে, তখন কাঞ্চন তাঁর উপর দস্তুর মতো রেগে গেল। ওই নামমাত্র আহার যেন ঘৃতাহুতি। কাঞ্চনের জঠর আনল তার ফলে দ্বিগুণ জ্বলে উঠেছে। কি করে বেচারা, সকলের সঙ্গে উঠে তাকেও আঁচাতে হলো। অবশেষে আবার ঘোষণা হলো, কায়স্থদের জায়গা হয়েছে। তখন কাঞ্চনের আত্মাপুরুষ বলে উঠল, আমি তো কায়স্থ, এবার আমার ন্যায্য অধিকার, আমার বার্থ রাইট। কাঞ্চন কায়স্থদের দলে গিয়ে দ্বিতীয়বার খেতে বসে গেল। কাঞ্চন যখন দ্বিতীয়বার আজাচ্ছে, তখন ভোম্বল মিনির দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখছিস ছেলেটা কি পেটুক ভাই, একবার বামুনদের সঙ্গে খেয়ে আবার কায়স্থদের দলে। মিনি তাকে থামিয়ে দিয়ে বলল, যা বকিস নে। কেন, আমি দেখেছি যে, ওর শরীরখানা দেখেছিস কিরকম মাস্কিউলার, তোর মতো পটকা নাকি, তোর মতো 3টেকে পিষে ফেলবে, তোর 3 গুণ না খেলে ওর চলবে কেন, কিরকম চওড়া বুক দেখেছিস। কথাটা কাঞ্চনের কানে গেল। শরীরের প্রশংসায় তার চওড়া বুক যেন আরো চওড়া হয়ে উঠল। নিরুৎসাহিত ভোম্বলের মলিন মুখের দিকে বিজয় গর্বে সে একবার কটাক্ষপাত করল। তারপর কোনো দিকে দৃকপাত না করে গম্ভীর মুখে তাদের পাশ দিয়ে চলে গেল, যেন স্বয়ং গামা কি গোবর। তার কানে গেল ভোম্বলের প্রতিবাদ। সে বলছে, হ্যাঁ, ভারী তো বুক, অমন ঢের দেখেছি, ওকে এমন বক্সিংয়ের প্যাঁচ মারব যে বাছাধন, বলে বক্সিংয়ের একটা প্যাঁচ মিনিকে সে দেখিয়ে দিল। মিনি উত্তর দিল, যা, তোকে আর বাজে বড়াই করতে হবে না, তুই তো তুই, ছোড়দাও ওর সঙ্গে পারবে কি না। বাকি কথাটা কাঞ্চন শুনতে পেল না, তার আর শোনার দরকারও ছিল না। বিদ্যায় না হোক, অন্তত গায়ের জোরে সে যে ছোড়দার সমকক্ষ, এ কথা ভাবতে তার ভারী আরাম বোধ হলো। এবং এই ধারণা হচ্ছে মিনির, সেই মেয়েটির, যাকে বিয়ে বাড়ির সমস্ত মেয়ের মধ্যে তার পছন্দ হয়েছে। যে ঘরে গানের আসর বসেছিল সেখানে তখনও তুমুল উদ্যমে গীতবাদ্য চলছে। হাত, পা ও গলার একটানা কসরতে ভূতবাবু তখনও কাহিল হননি। কাঞ্চন মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে বড় দেয়াল ঘড়িতে দেখলে 12টা বেজেছে। ঘড়ির অনুশাসনকে উপেক্ষা করা অনুচিত বলে তার মনে হলো। তৎক্ষণাৎ সে সেই বিস্তীর্ণ আসরের এক প্রান্তে লম্বা হয়ে পড়ল। শুয়ে শুয়ে সে আজ সমস্ত দিনের কথা ভাবতে লাগল। আজ বেলা দুপুরে সে বাড়িতে ছিল।
আর রাত দুপুরে সে এখন কোথায়? সে যে কোথায়, কার বাড়িতে, সে নিজেই জানে না। সমস্ত দিনে কত কাণ্ডই না ঘটল। কিন্তু দৈহিক শক্তি কিছু থাকলেও চিন্তা শক্তি কাঞ্চনের আদপেই ছিল না। খানিক বাদেই সে কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের মহামারী আস্ফালনকে উপেক্ষা করে ও সমস্ত দুর্ভাবনা ভুলে অকাতরে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল সে সত্যিই রাজা হয়েছে। অযোধ্যার নয়, কলকাতার। সোনার সিংহাসনে সে বসেছে। মন্টু ঘুড়ি ওড়ানো, মার্বেল খেলা, লাট্টু ঘোরানো ইত্যাদি যাবতীয় জরুরি কাজ পরিত্যাগ করে তার মাথায় ছাতা ধরেছে, আর ন্যাপলা, ওমা তাই তো, সত্যিই যে ওর ল্যাজ গজিয়েছে। সে বেচারা যথাসাধ্য গাল ফুলিয়ে তটস্থ হয়ে জোড় হাতে দাঁড়িয়ে আছে। আর তার পাশে যে বসেছে, কাঞ্চন ভালো করে ঠাহর করে দেখলে সে মিনি ছাড়া আর কেউ নয়। কাঞ্চনের ভারী আনন্দ হলো। কিন্তু কথায় বলে অত সুখ সয় না। কোথা থেকে সেখানে তার বাবা এসে হাজির, তাঁর হাতে সেই রূপো বাঁধানো ছড়ি, মালখানা থেকে সদ্য বহিষ্কৃত। না, আর রাজত্ব করা নিরাপদ নয়। এক লাফে সিংহাসন, মিনি, মন্টু, ন্যাপলা সবাইকে ত্যাগ করে কাঞ্চন দে ছুট ছুট ছুট, এক ছুটে একেবারে নিরুদ্দেশ। কাঞ্চনের যখন ঘুম ভাঙল তখন বেশ একটু বেলা হয়েছে। বিস্তৃত ফরাস তখন প্রায় জনশূন্য। একজন বুড়ো লোক, সেই বাড়িরই কোনো কর্মচারী, এক কোণে বসে একটা মোটা জাবদা খাতা নিয়ে বোধ করি হিসেবপত্র দেখছিলেন। কাঞ্চনকে জাগতে দেখে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, কাদের বাড়ির তুমি? কাঞ্চন গম্ভীরভাবে উত্তর দিলে, আমাদের বাড়ির। লোকটি একটু বিরক্ত হয়ে বললেন, তাতে কি বুঝবো? যাই হোক, তুমি কি বাড়ি চিনে যেতে পারবে? তোমার লোকজন বোধহয় ভুলে তোমায় ছেড়ে চলে গেছেন। ঠিকানা বললে তাদের খবর দিতে পারতুম। কাঞ্চন বললে, কোনো দরকার করে না। আমাকে কি আপনি পাড়া গিয়ে ভেবেছেন? কলকাতাতেই এত বড় হলুম আর কলকাতার পথঘাট চিনি নে? আমি ঠিক যাব। কাঞ্চন চলে যাচ্ছিল, ভদ্রলোক ডেকে বললেন, ওহে ছোকরা, তোমার চাদরটা ভুলে যাচ্ছ যে। কাঞ্চন দেখলে যে যেখানে শুয়েছিল তারই কাছে একটি চমৎকার সিল্কের চাদর পড়ে আছে। কোনো ভদ্রলোক কাল ফেলে গেছেন। কাঞ্চন বললে, না, ও চাদর আমার নয়। এতক্ষণে ভদ্রলোকের মুখে হাসি দেখা গেল। তিনি বললেন, তোমার নয়? ভালো, আমিও তাই ভাবছিলুম। তবে ওটা আমারই দাঁড়ালো। কাঞ্চন ততক্ষণে বার হয়ে গেছে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।